আমাদের এই বাড়িটার নাম চৌধুরী নিবাস। খুবই কমন নাম। বাংলাদেশে যত চৌধুরী আছে তাদের কমপক্ষে ৬০ ভাগ মানুষের বাড়ির নাম চৌধুরী নিবাস। তবে আমরা চৌধুরী নই। চৌধুরী ছিলেন যিনি বাড়িটা করেছিলেন তিনি। তার নাম ছিল চৌধুরী এমাজউদ্দিন। এরশাদ সরকারের আমলে তিনি বিশিষ্ট শিল্পপতি এবং গুরুত্বপূর্ণ আমলা ছিলেন। এই বাড়িটা তিনিই করেছেন। তিনি এই বাড়িতেই থাকেন, তবে ঘরে না, বাড়ির কম্পাউন্ডের এক পাশেই তার কবর। তার পরিবারের লোকজন দেশের বাইরে থাকে। বাড়িটার অবস্থান আদাবর ৪ নম্বর রোডের একদম মুখেই। বেশ অনেকটা জায়গায় উঁচু প্রাচীর করা, লোহার গেট দেওয়া বাড়ি। পুরো গেট আমি কখনো খুলতে দেখিনি। একটা পকেট গেটে তালা দেওয়া আছে, আমরা সেটাই ব্যবহার করি। গেট থেকে ঢুকে ছোট আঙিনায় কিছু গাছ লাগানো, একটা আম গাছ, একটা কামরাঙা গাছ আর দুটো কাঁঠাল গাছ। একটা স্বর্ণচাপা গাছ বেশ বড় হয়ে উঠেছে, নারকেল আছে গোটা চারেক। এই গাছগুলো উঠানের মতো আঙ্গিনায় রোদ পড়তে দেয় না। বাড়ির সামনেটাও ছায়ায় ঢেকে থাকে, তবে ছাদে অনেক রোদ পড়ে। আমরা এই বাড়ির ভাড়াটে। নিচতলা দোতলা মিলে আমাদের পরিবারের বেশ কিছু মানুষ এখানে থাকে। যেমন বড় মামা, ওনার নাম তবারক হোসেন। বড় মামা আমাদের বাড়ির মুরব্বী। তার কথাই এই বাড়ির সব কিছু চলে। তার কথা বজ্র কঠিন এবং কোনো নড়চড় হয় না। বড় মামার একটাই মেয়ে, সেঁজুতি আপা। উনি বেশ সুন্দরী, তবে আমার মামি নেই। কেন নেই সেটা আরেক গল্প, অন্য কখনো বলবো। নানুবু। নানিবুর বয়স ৮০-র কাছাকাছি। সব কাজ করতে পারে, কিন্তু সারাদিন বাড়ির সবার ভুল ধরে বেড়ানো তার একমাত্র পছন্দের কাজ। আমার মা আর আমি। আমার নাম নিঝুম। আমার মা তাসলিমা বেগম। মায়ের একমাত্র মেয়ে আমি। জ্ঞান হবার পর থেকে দেখেছি আমি এই বাড়িতে নানুবুর সংসারে। একটু বড় হয়ে জেনেছি আমার মা এক বখাটে ছেলের সাথে পালিয়ে গিয়েছিল, যে আমাকে মায়ের গর্ভে রেখে পালিয়ে গেছে, আর ফিরে আসেনি। এই কথা অবশ্য বলা নিষেধ, তবে সবাই জানে। আমি কেন্দ্রীয় কলেজে ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি। আমার ছোটো মামা থাকে আমেরিকায়। সেখানে তার একটা বিশাল বাড়ি আছে। ফেসবুক, ইনস্টাগ্রাম প্রোফাইলে সুন্দর সুন্দর ছবি আপলোড করেন। আমেরিকান মামির সুন্দর সুন্দর ফর্সা আমাদের মামাতো ভাই বোন। এই পরিবারের ইনকাম মূলত ছোটো মামার পাঠানো ডলার। তবে ডলার বলতে যে অনেক টাকার ছবি ভেসে আসে সেরকম কিছু না। কয়েক মাস পর পর ছোটো মামাকে টাকার জন্য ফোন করতে হয়। মামা তখন বিরক্ত হয়ে কিছু টাকা পাঠিয়ে দেন এবং কেন কোনো আয়ের উৎস করা হচ্ছে না এটা নিয়ে চেঁচামেচি করেন। আমাদের সাথে আরও 2জন মানুষ থাকে। তারা আমাদের কোনো আত্মীয় স্বজন নয়। একজন হলেন বাকের মিয়া, এই বাড়ির কেয়ারটেকার। আমরা তাকে ধলু মামা ডাকি। সে এই বাড়ির বহু পুরাতন বাসিন্দা। তার জন্যই একটা রুম আর কিচেন বাথরুম করা হয়েছিল নিচতলায় গ্যারেজের পাশে। সেখানেই সে থাকে। বিপত্তিক এক ছেলে নারায়ণগঞ্জে থাকে। এখন আর এই বাড়ির দেখাশোনা করার কিছু নেই, তবুও ধলু মামা থাকে, আমাদের সাথেই খায়। বাড়িওয়ালার ছেলে মাসে মাসে তাকে বেতন পাঠিয়ে দেয়। আরেকজন ময়না খালা, মূলত সে গৃহপরিচিকা, তবে তার স্ট্যাটাস আমাদের সবার চাইতে ভালো। সে খুব সুন্দর করে গুছিয়ে শাড়ি পরে, চুল আঁচড়ায়। তরকারি কোটাকুটি করা ছাড়া তাকে অন্য কোনো কাজ করতে দেখা যায় না। বরিশালের পাঁচমিশালি শুদ্ধ বাংলায় সে কথা বলে। তার বিয়ে হয়েছিল, কিন্তু স্বামী তাকে ছেড়ে দিয়ে আরেকটা বিয়ে করেছে। সে ইগো প্রবলেমের কারণে আর সে ঘরে ফেরত যায়নি। মোটামুটি এই হলো আমাদের বাড়ির লোকজন। এই বাড়ির নাম চৌধুরী নিবাস হলেও আমি এর একটা গোপন নাম দিয়েছি। এই নামটা আমি অন্য কাউকে বলিনি, সেই নামটা এখন বলছি। আমি এই বাড়ির নাম দিয়েছি নিঝুমপুর। একটা বিষয় খেয়াল করেছেন? এই নিঝুমপুরের বাসিন্দা সবাই একা, কারো কোনো সঙ্গী বা সঙ্গিনী নেই। তবে সবাই যে দুঃখী তা নয়, সবাই একত্রে ভালো আছে। এই যে আমাদের ধলু মামা, উনি একাই রান্না করে খেতেন এক সময়ে। একদিন নানিবু দেখলেন উনি নাকি ঢেঁড়স সিদ্ধ পানি নিয়ে ভাত খেতে বসেছে। আমার নানিবু বললেন, তুমি একলা একলা কোন ছাতা রান্না করো, আমাগুলোকে 2টা ডাল ভাত খাও। পরের বেলায় ধলু মামা আমাদের সাথে খেতে এলো। এখন সে যে আমাদের আপন কেউ নয় সেটা আমরা ভুলেই গেছি। ময়না খালার সাথে তার খুবই খাতির। দুজনে দুঃখ সুখের আলাপ করে ছাদে বসে। নানিবু একবার কথা পেরেছিলেন, ময়নাকে দিয়ে দিবানি।
ধলুর লোকে বড় মামা কঠিন দৃষ্টি দিয়ে তাকিয়েছিলেন নানিবুর দিকে। কথা আর আগায়নি। ধলু মামাকে দেখলে চট করে বোঝা যায় না উনি কেয়ারটেকার গোছের কেউ। সবসময় ধোঁয়া জামা কাপড় পরে ফিটফাট হয়ে চলাফেরা করেন। আমার বড় মামা খুবই বদমেজাজি ছিলেন। তখন তারা বরিশালের মেহেন্দিগঞ্জে থাকতেন। সেজো আপা তখন বেশ ছোট। একবার কোনো কারণে তিনি রেগে গিয়ে পানির গ্লাস ছুঁড়ে মেরেছিলেন। বড় মামির কপাল কেটে গিয়েছিল। বড় মামির বাবা খবর পেয়ে এসে মেয়েকে নিয়ে চলে গেলেন, তবে সেজুতি আপুকে নিলেন না। তার আদরের মেয়েকে এতদিন এইসব অত্যাচার সহ্য করতে হয়েছে ভেবে তিনি লজ্জিত। মাসখানেকের মধ্যে মায়ের কাছে তালাকের নোটিশ চলে এলো। শুনেছি মামির আবার বিয়ে হয়েছে, ঢাকায় কোথাও থাকেন। তবে এই বিষয়ে কথা বলা নিষিদ্ধ। আমাদের এই বাড়ির নাম হওয়া উচিত ছিল নিষিদ্ধ বাড়ি। সব কিছুই নিষিদ্ধ। জোরে কথা বলা নিষিদ্ধ, কোনো বিষয়ে প্রশ্ন করা নিষিদ্ধ। সেজুতি আপা ইডেনে পড়ে বোটানিতে। তার একটা বড় সময় কলেজেই কেটে যায়। আমাদের অবশ্য বেশি ক্লাস হয় না। সারা বছরই কলেজে কোনো না কোনো পরীক্ষার সিট পড়ে থাকে। দুটো কোচিং পড়িয়ে পড়াশোনা টিকিয়ে রাখা হচ্ছে আমার। কোচিং থেকে বাসায় ফিরে দেখলাম মামার ঘরে বেশ গম্ভীর মিটিং চলছে। বিষয়টা জটিল মনে হলো। আড়ি পেতে শোনার চেষ্টা করলাম। নানিবু চিচি করে কাঁদছেন আর বলছেন, কুলাঙ্গার পেটে ধরছি আমি। আমার মা বলল, এইভাবে বইল না মা, এতদিন তো দিছে, এখন মনে হয় আসলেই সমস্যা। মামা কিছু বলছেন না। যা বুঝলাম ছোট মামার কাছ থেকে টাকা চাওয়া হয়েছিল। মামা এবারে বলে দিয়েছেন আর টাকা পয়সা দিতে পারবেন না। এবারে যেন নিজেদের ব্যবস্থা নিজেরা করে নেওয়া হয়। বিষয়টা চিন্তার। বড় মামা টুকটাক ব্যবসার চিন্তা করছিলেন, তবে তার সাথে কারো বনিবনা হয় না। এই বাসার ভাড়া ৮,০০০ টাকা। দীর্ঘ ১৮ বছর বয়সে এই বাসা ভাড়া মাত্র একবার বেড়েছে বছর ২ আগে। আগে ৭,০০০ ছিল, ২ বছর ধরে ৮,০০০ দেওয়া হচ্ছে। এই টাকা অবশ্য বাড়িওয়ালার খুব একটা কাজে লাগে এমন নয়। তবে বাড়িটার পানির ট্যাঙ্কি পরিষ্কার করাতে হয়, পেছনের ঝোপঝাড় পরিষ্কার করাতে হয়, পুরো বাড়ির বাইরের বাতিগুলোর কারেন্ট বিল আসে, সেটা দিতে হয়। এইসব খাতেই টাকা পয়সা লাগে। সবচাইতে বড় বিষয়, আমাদের বাসার বাজার খরচ চলে ছোট মামার টাকায়। ঘরে গিয়ে দেখলাম সেজুতি আপা ফিরেছে। মনোযোগ দিয়ে একটা আর্ট পেপারে পাতার ছবি আঁকছেন। আমাকে দেখে মুখ তুলে বলল, নিজু, শুনেছিস ঘটনা? আমি বললাম, কোন ঘটনা? কেন, আড়ি পাতিসনি? তোর তো আড়ি পাতা স্বভাব আছে। আমি বললাম, মামা টাকা পাঠাবে না সেটা? শুনলাম। তোকে তো চিন্তিত মনে হচ্ছে না? আমি বললাম, চিন্তা করলে তো টাকা চলে আসবে না। তোমাকেও তো চিন্তিত মনে হচ্ছে না। আপু বলল, আমি চিন্তিত না তাই চিন্তিত মনে হচ্ছে না। আমি ঠিক করেছি অনলাইনে একটা পেজ ওপেন করব। জামা কাপড় বেচবো, খাবার দাবার বেচবো, পড়ার খরচ উঠে যাবে। আমাকে পার্টনার করে নিও, আমি তোমার জামা কাপড় প্যাকেট করে দেব। সেজুতি আপা হি হি করে হেসে উঠলেন। আমিও হাসলাম। আমাদের দুই বোনের হাসি শুনে ময়না খালা উঁকি দিলেন। নিচ থেকে বড় মামা জিজ্ঞেস করলেন, এত জোরে হাসে কে? ময়না খালা বলল, কে আবার? সেজু আর নিজু হাসে। রাতে খাবার সময় বড় মামা আমাদের জানালেন, ছোট মিয়া একটু সমস্যায় আছে, আপাতত সে আর টাকা দিতে পারবে না। এখন যেহেতু নিঝুম সেজুতি দুজনেই পড়াশোনা করছে, ওদের পড়ার খরচের জন্য হলেও আমাদের একটা উপায় বের করতে হবে। সেজুতি আপা বলে উঠল, আমরা একটা রেস্টুরেন্ট করতে পারি, ভাতের হোটেল। বড় মামা কটমট করে তাকালেন। সেজুতি আপা চুপ করে গেলেন। বড় মামা বললেন, রান্নাঘরের পাশে একটা রুম আছে, এই রুমটা সাবলেট দিলে কিছু টাকা আসবে। ছাদের পাশের চিলে কোঠাও ভাড়া দেওয়া যেতে পারে। ধলু মামা বললেন, আমারা যে বেতন দেয় ওইটা তো ধরাই হয় না, ওইটা নিয়ে কাজ চালান আপাতত। বাড়িতে নতুন মানুষ ঢোকান লাগবে না। দুইটা যুবতী মাইয়া বাড়িতে, আপনাদের সাথে এক হাঁড়িতে খাই, এত বছর কোনোদিন তো কিছু দেই নাই। এটা ভুল কথা। ধলু মামা প্রায়ই বাজার করে আনে, কারণ আমাদের ছোট মামার ডলারে আমাদের বাড়ি ভাড়া, পড়াশোনা, নানিবুর ওষুধ, জামা কাপড়, বাজার এত কিছু পোষানো সম্ভব হয় না। ধলু মামা নিজেই কাঁচা বাজার করে দেয়, ইলিশ মাছ কিনে আনে। আমরা কিছু মনে করি না। রিক্সা ভাড়া লাগলেও ধলু মামার কাছ থেকে
10-20 টাকা নিয়ে যাই, আমি সেজু আপা দুজনেই। না না, ওইটা তোমার বৃদ্ধ বয়সের সম্বল, ওইটাই হাত দিবা না, আমাদের মেয়েদের নিয়ে কোনো ভয় নেই বলেই মামা বিব্রত বোধ করলেন। মনে হয় মায়ের অপকর্মের কথা মনে পড়ে গেল। ঠিক আছে, মিস্ত্রি লাগাই তাহলে, গত মাসের ভাড়া তো জমা দেওয়া হয়নি এখনও। লাগিয়ে দেন, রুমটা একটু ঝাড়ামোছা করে চুনকাম করলেই সুন্দর হয়ে যাবে। চিলেকোঠার ঘরে যে থাকবে তার টয়লেট ওয়াশরুম হবে নিচে, সেখানে থাকবে ব্যাচেলর। এটা একটা সমস্যা, স্টোভে রান্না করতে পারবে, আর ঘরের মধ্যে একজন মহিলাকে রাখা যেতে পারে। পরের দিনই ধুলো মামা মিস্ত্রি ডেকে কাজে লাগিয়ে দিলেন। রান্নাঘরের পাশের রুম থেকে কয়েক বস্তা মালামাল বের হলো। আমাদের সব পুরনো কাপড়, বই খাতা, খেলনা এগুলো ভাঙারির দোকানে বিক্রি করে 725 টাকা পাওয়া গেল। রুমটা ফাঁকা করার পরে দেখা গেল বেশ ভালো লাগছে। চুন করার পরে তো চেহারাই বদলে গেল। সারা বাড়ি থেকে কাঁচা চুনের গন্ধ আসতে লাগলো। আমাদের লোহা লঙ্করের গেটে ঝুলানো হলো টুলেট। 1 রুম এবং চিলেকোঠা ভাড়া দেওয়া হবে, ছোট পরিবার অথবা ব্যাচেলর। আমার ধারণা হয়েছিল কেউ আসবে না, কিন্তু 2 দিন পরে একজন এসে গেটে নক করলো, চিলেকোঠার ঘরটা দেখতে চাই। ধলু মামা তাকে চিলেকোঠার ঘরটা দেখালো। ভাড়া হবে 3000 টাকা, 2 মাসের অগ্রিম টাকা দিতে হবে। লোকটি রাজি হলো, তবে টয়লেট নিচে শুনে তার আগ্রহ শূন্য হয়ে গেল। চিলেকোঠার ঘরে কোনো সাবলেটই উঠতে চাইল না। আমাদের রান্নাঘরের পাশে এক মহিলা উঠলেন। কোনো একটা এনজিওতে ছোটোখাটো চাকরি করেন, ঢাকায় একাই থাকেন, পরিবার থাকে গ্রামে। 4000 টাকায় রুমটা ভাড়া হয়ে গেল। এক ছুটির দিনে উনি উঠে পড়লেন। ওনার নাম রোজিনা, বয়সটা ঠিক বোঝা গেল না, 40-এর কমই হবে। আমরা ভেবেছিলাম চিলেকোঠা ভাড়া হবে না। সেঁজুতি আপা অবশ্য খুশি হয়েছিল, কারণ তাহলে সে তার খাতা বই নিয়ে চিলেকোঠায় উঠে যাবে। তবে মাসের 5 তারিখে এক ভদ্রলোক এসে বললেন তিনি চিলেকোঠায় উঠতে চান, সম্ভব হলে আজই। ওনার নাম হাসান, আবুল হাসান। বাথরুম নিচে বলে তার সমস্যা নেই, তবে তাকে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারলে ভালো হয়। এজন্য সে পে করতে প্রস্তুত। ধলু মামা 3 বেলা খাবার আর পানি সহ তার ভাড়া ধার্য করলেন 6000 টাকা। হাসান নামের ভদ্রলোক খুশি মনে উঠে পড়লেন চিলেকোঠায়। নিঝুমপুরে আরও 2 জন বাসিন্দা বাড়ল। নতুন বাসিন্দা আসায় আমাদের জীবনধারায় তেমন পরিবর্তন হলো না। ধলু মামা বাজার করেন আগের মতোই। ময়না খালা কাটাকুটি সেরে গোসল করে চুন আশ্রে নেয়। মা আর নানিবু রান্নাঘরে রান্না করেন। নানিবু সবার সাথে খিটখিট করেন। সাবলেট আন্টি রাত দুপুরে কিচেনে রান্না করেন। তখন ধরাম ধরাম ঠকাস ঠকাস শব্দ হয়, মনে হয় মশলা পিষেন। মা একদিন বললেন, আপনার দরকার হলে মশলা আমাদের ফ্রিজে থেকে নিয়েন, রোজ রাতে বাটনা লাগবে না। কিন্তু এতেও কোনো কাজ হলো না। আবুল হাসান সাহেব বেশ ভালো মানুষ, একটু উদাসীন ধরনের মনে হয়। বেশ বইপত্র নিয়ে উঠেছেন, পড়াশোনা করেন, ল্যাপটপে মনে হয় লেখালেখিও করেন। উনি একটা পত্রিকায় ফিচার লেখক হিসেবে কাজ করেন সম্ভবত। সেঁজুতি আপা একদিন বলল এটা ওনার নাকি সুন্দর সুন্দর কবিতা আছে। তুমি কিভাবে জানলে? ওনার ফেসবুক প্রোফাইল খুঁজে বের করেছি। কেন, কি দরকার ছিল? সেঁজুতি আপা রহস্য করে বলল, দরকার ছিল না, আবার ছিল। ও আচ্ছা, তুই একটা কাজ কর, হাসান সাহেবকে 1 কাপ কফি দিয়ে আয় তো। নিঝু, কফি? আমি কেন তাকে কফি দিতে যাব? একা থাকে, পরিবারের সবাই দূরে, তাই দিবি? না, আমারও তো গরজ নাই বাবা, তুমি যাও। সেঁজুতি আপা উঠে সত্যিই 3 কাপ কফি বানালো। তারপর ছোট কাপে নিয়ে বলল, ছাদে চল। কেন? কফি খাবি তাই? তুমি 3 কাপ কফি 2 কাপে নিলে কেন? এমনি, আয় ছাদে আয়। আমরা ছাদে গেলাম। আবুল হাসান সাহেব নিজের ঘরের চেয়ারে বসে কিছু লিখছিলেন। সেঁজুতি আপা দরজা নক করে বলল, আসবো? ওহ, তোমরা এসো। কফি খাবেন তো? কফি নিয়ে এসেছি। হ্যাঁ শিওর, কফিতে আমার আপত্তি নেই। ভাবছিলাম একটা স্টোভ বা সিলিন্ডার নিয়ে নিব, কিন্তু সময় পাচ্ছি না। সেঁজুতি আপা সেলফ থেকে একটা কাপে ওনাকে কফি ঢেলে দিল, যেন আপা জানে এখানে একটা কাপ আছে। চল নিঝু, আমরা সিঁড়ি ঘরে বসি,
আহা, চলে যাচ্ছ তোমরা? আপা বলল, হুম। নিচ থেকে আমাকে মা ডাকলো, নিঝু। আমি কফি না খেয়ে নেমে আসছিলাম। হঠাৎ মনে হলো আবুল হাসান সাহেব অপরিচিত কেউ না, আপা ওনাকে এ বাড়িতে এনেছে। কতটুকু নিচে নেমে আবার ওপরে চলে এলাম আড়ি পাততে। দরজা চাপানোই ছিল। আমি ওকে দিয়ে দেখলাম হাসান সাহেব আর সেজুতি আপা দুজনকে চুমু খাচ্ছে। নিচে নেমে এলাম চিলেকোঠা থেকে। অর্ধেক সিঁড়িতে এসে ডাকলাম, সেজু আপু। নিচে ডাকছে। আমার ডাকে ওরা হয়তো ছিটকে আলাদা হয়ে গেল। দৃশ্যটা কল্পনায় ভেসে উঠল চোখের সামনে। আপাকে ডেকে আমি নিচে নেমে গেলাম। সিঁড়ির নিচে দাঁড়িয়ে দেখলাম আপা ঠোঁট মুছতে মুছতে নিচে নামছে। আবুল হাসান নামের ভদ্রলোকের বয়স 35 থেকে 40 হতে পারে, বেশিও হতে পারে। সে যদি আপার বয়স 20 কিংবা 21। তার সাথে কীভাবে আলাপ সেটা জানতে ইচ্ছে করছে। সত্যি বলতে আবুল হাসানকে আমার খারাপ লাগেনি। মোটা ফ্রেমের চশমাই বেশ ভালো লাগে দেখতে। রাতে বিছানায় শুয়ে জিজ্ঞেস করলাম, আপা, আবুল হাসান সাহেবকে আগে থেকে চেনো? সে যদি আপা না তাকিয়ে বলল, আড়ি পাতা আর উঁকি দেওয়ায় তুই প্রাইজ পাবি নিঝু। এটা তো উত্তর হলো না। আমি উত্তর দিব না। আমি সবাইকে বলে দিই তাহলে। বল, কিন্তু কি বলবি? এই যে তোমরা একাকী ঘরে। সে যদি আপা হেসে বলল, বল গিয়ে, ভালোই হয় তাহলে। বলো না, কাহিনীটা জানতে ইচ্ছে করছে। সে যদি আপা বলল, পরে বলবো, এখন না। কথা এগোতে পারল না। কয়েকদিন কেটে গেল। আমরা অভ্যস্ত হয়ে গেলাম নতুন বাসিন্দা সহ। একদিন কলেজ থেকে ফিরে দেখি ডাইনিংয়ে দুজন অপরিচিত মানুষ ভাত খাচ্ছে। একজন বেশ বয়স্ক, আরেকজন ইয়াং ছেলে, আমাদের বয়সের আশেপাশেই হবে। ময়না খালা খেতে দিচ্ছে। মায়ের কাছে জানতে পারলাম একজনের নাম ছবি, আরেকজনের আমাদের বয়সের ছেলেটা ঢাকায় এসেছে কোচিং করতে। ময়না খালার সতীনের ছেলে। আর বয়স্ক লোকটি ময়না খালার স্বামী। ছেলেকে কোথায় রাখবে এই চিন্তা করে ময়না খালার কাছে নিয়ে এসেছে। ময়না খালাও তো সম্পর্কে মাই হয়। ছবি ভালো থাকবে। ময়না খালা গজগজ করতে করতে বলেছে, এর মায়ের জন্য আমি সংসার করা হারা হয়েছি, এর আমি রাখতে পারবো না। ময়না খালার স্বামী মনে হলো এই কথা শুনলেন না। তিনি আমাকে জিজ্ঞেস করলেন, শলা আছে? দাঁতের ফাঁকে মাংস ঢুকে রয়েছে। আমি একটা টুথপিক দিলাম। তিনি দাঁত খুঁজতে খুঁজতে গেলেন ধলু মামার ঘরে। সন্ধ্যায় তিনি বের হলে আশপাশ ঘুরতে দেখত, আর ফিরলেন না। জানা গেল তিনি লঞ্চে উঠে চলে গেছেন ছবিকে রেখে। ছবি বেচারা মুখ শুকনো করে সিঁড়িতে বসে রইল। রাতে আমি ডাকলাম, খেতে এসো। আপনি কি পড়েন? হ্যাঁ পড়ি। কোন ক্লাসে? কলেজে পড়ি। তোমার থেকে ক্লাসে ছোট, কিন্তু আমাকে নিঝু আপা ডাকবে। নিঝু আপা, আমাকে লঞ্চঘাট থেকে লঞ্চে তুলে দিতে পারেন? আমি ঢাকায় কিচ্ছু চিনি না। আমিও সদরঘাট চিনি না। ধলু মামাকে বলবো দিয়ে আসতে। কোচিং করবে না? না, আমাকে আব্বা কোনো টাকা পয়সা দিয়ে যায়নি। আমি কিভাবে কোচিং করব? আচ্ছা, আপাতত খেতে এসো। ছবির জায়গা হলো ধলু মামার ঘরে। এরকম অদ্ভুত সব মানুষের ভিড় বাড়ছে নিঝুমপুরে। ছবি একটু চুপচাপ। ময়না খালা তো খুবই বিরক্ত। সে ছবিকে দেখতেই পারে না। খুবই রুডভাবে কথা বলে। বেচারা মরমে মরে যাচ্ছে, কেউ তাকে সদরঘাটে দিয়ে আসছে না। ময়না খালা সতীনের ছেলে, তোর মা আমার সংসার ভাঙছে এসব বলে গালাগাল করে। আমার মা আর নানি কিছু বলে না। হিসেবের সংসারে চাল বেশি লাগছে তাদের মুখ কালো থাকে। ধলু মামা তাকে মাঝে মাঝে বলে, সারাদিন ঘরের মধ্যে কি করো, বাইরে যায় বসো। ছবি চুপচাপ বসে থাকে বাড়ির সামনের স্বর্ণচাপা গাছটার নিচে। মাঝে মাঝে বই নিয়ে পড়াশোনাও করতে দেখা যায় তাকে। সে যদি আবার এসব নিয়ে কোনো চিন্তা নেই। তাকে আবুল হাসানের সাথে খুব একটা দেখা যায় না। সে তার মতন আছে। আমি ছবিকে একদিন বললাম, চলো তোমাকে এক জায়গায় নিয়ে যাই। ছবি ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো, কোথায় আপা? আমাদের কোচিংয়ের ভাইয়াকে তোমার কথা বলেছিলাম। উনি বলেছে ওনার বন্ধু আছে, ফার্মগেটে মেডিকেল কোচিং করায়, তোমাকে নিয়ে সেখানে নিয়ে যাই। আমার তো টাকা পয়সা নেই, ছবি বলল। আমি বললাম, সমস্যা নেই,
সেটার একটা ব্যবস্থা করে দিবে ভাইয়া। আমাদের ম্যাথ করায় এজাজ ভাইয়া, ওনাকে ছবির কথা বলায় উনি বলল ছবিকে নিয়ে আসতে। এজাজ ভাইয়ার সাথে আমরা সূচনা কমিউনিটি সেন্টারের সামনে থেকে লেগুনায় চেপে ফার্মগেটে গেলাম। একটা গলির মধ্যে অন্ধকার ধরনের একটা বাড়ি, সেখানে নিচতলায় একটা ঘরে কিছু ছাত্র পড়াশোনা করছে। এজাজ ভাইয়া আলাপ করিয়ে দিলেন ছবিকে সবুজ ভাইয়ের সাথে। সবুজ ভাইয়া নাকি সোহরাওয়ার্দী মেডিকেলে পড়ছেন, উনি কয়েকটা ব্যাচ প্রাইভেট পড়ান। ছবি বেশ দেরি করে ফেলেছে, তাই সবুজ ভাইয়া ছবিকে কিছু কোয়েশ্চেন পেপার দিয়ে সলভ করতে বললেন। ছবি ইতস্তত করে সলভ করতে শুরু করলো। আমার বোর লাগছিল, মোটামুটি ধাঁচের ছাত্রী আমি, পড়াশোনা করতে হয় তাই করি আর কি। টেনে টুনে পাশ করলেই খুশি। এত পড়ার কথা আমার ভালো লাগছিল না, ছবিকে রেখে যেতেও পারছিলাম না। প্রায় ঘন্টাখানেক পরে ছবি কোয়েশ্চেন সলভ করা দেখে সবুজ ভাই বললেন ছবিকে পড়াবেন, কোনো টাকা পয়সা লাগবে না, তবে তার কিছু কাজ টাজ করে দিতে হবে, তার একটু উপকারও হবে আর ছবির পড়াশোনাও হবে। ছবি পারবে তো? এজাজ ভাই জিজ্ঞেস করলেন। ছবি ঘাড় নাড়ল, পারবে। আবারও লেগুনে চেপে ফিরে এলাম। ফেরার পথে ছবিকে বললাম তুমি একা একা যেতে পারবে? ছবি আবারও ঘাড় নাড়ল, পারবে। ঠিক আছে, ভাড়াটারা আছে সাথে? 600 টাকা আছে। ছবিকে একটা টিউশন জোগাড় করে দিলেও চলতে পারবে, তাই একটা কাগজ লিখে বাসার রোডে কামাল স্টোরে লাগিয়ে দিয়ে এলাম আমার ফোন নম্বর দিয়ে। এখানে অনেক মানুষ আসে, ছবির একটা টিউশনি জোগাড় হয়ে যাবে। আশ্চর্য বিষয় হচ্ছে 2 দিনের মধ্যে ফোন চলে এলো, ছবি একটা টিউশনি পেয়ে গেল। ক্লাস 3 একটা ছেলেকে পড়াতে হবে, 3500 টাকা দিবে। ছবিকে মোটামুটি গুছিয়ে দিয়ে ভালো লাগছে। একদিন মাঝরাতে গেটে ঠকঠক আওয়াজ হলো। ধলু মামা জানতে চাইল কে এসেছে এত রাতে। ওপাশ থেকে আওয়াজ এলো আমি মোখলেস আলী, রোজিনা বেগমের স্বামী, আপনাদের সাবলেট রোজিনা। মোখলেস আলীর গভীর রাতে আগমনের কারণ জানা গেল। একটা কাজে ঢাকায় এসেছেন, দিন কয়েক থাকতে হবে, সচিবালয়ে তার কাজ আছে, তাই রোজিনা আন্টির ঘরেই থাকবেন। বড় মামা বিষয়টা পছন্দ করলেন না। ঘরের মধ্যে বাইরের মানুষ, তাও একজন বয়স্ক পুরুষ। তিনি সোজাসাপটা বললেন এরকম কোনো কথা ছিল না, বাড়িতে মেয়ে যুবতী আছে, আম্মারও পর্দা নষ্ট হবে, মোখলেস আলী যেন বাইরে থাকে। মোখলেস আলী বললেন ভাই সাহেব, এইটা কেমন কথা বলতেছেন? আমি আমার বউয়ের ঘরে থাকবো না তো কোথায় থাকবো? বড় মামা বললেন সেটা আমার দেখার বিষয় না। তবে সাবলেট আন্টি চিন্তিত হলেন না, বরং খুশি হলেন। এতই খুশি হলেন যে রাতে মশলা পিষতে বসে গেলেন, স্বামীর জন্য রান্না করবেন। রাত 2টোর সময় আমাদের রুমের দরজায় কেউ কড়া নাড়ল। ঘুম চোখে দরজা খুলে দেখি সাবলেট আন্টি হাসি মুখে আমাদের ডেকে খেতে ডাকতে এসেছেন। সে যদি আপা উঠল না, সে এত রাতে সেহেরি খানা খাবে না। আমাকে যেতে হলো। গিয়ে দেখি ছবিও বসা। বাসার ছেলে মেয়েদেরকে সাবলেট আন্টি ডেকে নিয়েছেন। মোখলেস আলী অত্যন্ত বেশি কথা বলেন। বুঝলা বউ, কালা বিলাইটার ছাও দিছে 5টা, এক্কেরে ধবধবা। রাত দুপুরে তার বাড়ির কুত্তা বিড়ালের গল্প শুনে সাবলেট আন্টি হেসে গড়িয়ে পড়ছেন। আমরাও হাসার চেষ্টা করছি, তবে হাসি পাচ্ছে না। মোখলেস আলীর যাওয়ার কোনো লক্ষণ দেখা গেল না। সে আস্তানা গাড়ল ধলু মামার ঘরে, সারাক্ষণ বাইরে থাকে, রাতে ফিরে ওখানে ঘুমায়। ছবির জায়গা হলো আবুল হাসান সাহেবের ঘরে। ছবিও অবশ্য বাসায় থাকে না, সকালে উঠে চলে যায় টিউশনিতে, সেখান থেকে ফিরে ফার্মগেট যায়, সারাদিন থাকে, রাত 9টার পরে বাসায় আসে, অল্প কিছু খেয়ে ঘুমিয়ে পড়ে। আমার সাথে তার দেখাই হয় না। বাড়িতেও এখন অনেক মানুষ, সাবলেট আন্টি আর মুখলেস আলী বাদে বাকিরা সবাই একত্রে খায়। সাবলেট আন্টির দিনে অফিস থাকে, মুখলেস আলী দিনে বাসায় থাকে না। একদিন দুপুরে মুখলেস আলী বাসায় ফিরে এলেন, তখন দুপুরের খাবার সময়। তিনি খুব স্বাভাবিকভাবে সবার সাথে খেতে বসে বললেন দেখি একটা প্লেট দেন, বেজায় ক্ষুধা লাগছে। যেন দীর্ঘদিন সে এই বাড়ির বাসিন্দা, এখানেই তার খাওয়ার কথা। বড় মামা জিজ্ঞেস করলেন আপনি এখানে খাবেন? ভাইজান যে কি বলেন, ভুক লাগছে খাবো না? আমার বউ থাকলে তো চিন্তা লাগতো না, সে তো চাকরিজীবী। এখন দুপুরের সময়
আমি কই খাবো? খুবই কটাক্ষ যুক্তি। তাকে প্লেট দেওয়া হলো। খেতে বসে মোখলেস আলী সেজুতি আপাকে বললেন, দেখো একটু কাঁচামরিচ দাও তো। মোখলেস আলীর এই উপদ্রব একদিনে কমল না। সেদিন শুরু হয়ে প্রতিদিন দুপুরেই সে বাসায় ফিরে। বাড়ির সামনে বালতিতে জল ভরে গোসল করে খেতে বসে। খাওয়ার পরে ধলু মামার ঘরে ভাত ঘুম দেয় নাক ডাকে। বড় মামা ঠিক করলেন রোজিনা আন্টিকে বাসা ছেড়ে দিতে বলবেন। রোজিনা আন্টিকে বড় মামা ঘর ছেড়ে দেওয়ার কথা বললেন। রোজিনা আন্টি তাকে মিনমিন করে বললেন, মুকলো আলী যে ব্যবসা করতেন সেইটাই ধরা খেয়েছেন। এখন হাতে কোনো টাকা পয়সা নেই, কোথায় যাবে মানুষটা? মাস ঘুরে এলো। ছবি একদিন আমার হাতে একটা খাম দিয়ে বলল, এখানে 2000 টাকা আছে। আমি বললাম, টাকা? টিউশনির বেতন পাইছি। তো আমাকে দিচ্ছ কেন? বাজার সদায় কাজে লাগান আপা, আমি একটা বাড়তি মানুষ আছি, থাকছি খাচ্ছি। খাম ফিরিয়ে দিয়ে বললাম, টাকা দিতে হবে না, ভর্তি পরীক্ষার সময় অনেক খরচ, নিজের কাছে রেখে দাও। ছবি তর্ক না করে ফেরত নিয়ে নিল। সাবলেট আন্টি বা মোখলেস আলী কেউই ঘর ছাড়ার লক্ষণ দেখালো না। তারা ভালোই আছে। মোখলেস আগে সারাদিন বাইরে থাকতো, এখন বাড়ির ভেতরেই থাকে। সকালে রাতে বউয়ের সাথে বসে খেলেও দুপুরে আমাদের সাথে খায়। তবে মোখলেস আলী বেশ কাজের লোক বলে মনে হলো। ছাদের কিনারে পাকুর গাছ বড় হয়েছিল। সে একদিন লুঙ্গি কাছা দিয়ে পাকুর গাছ কেটে ফেলল। শুধু কাটলই না, শেকড় বাকড় উপড়ে ফেলে দিল। ছাদের বড় টাঙ্কিটা দীর্ঘদিন অকেজো হয়ে পড়েছিল। মোখলেস আলী সেই টাঙ্কি ধুয়ে ফেলল। একটা পুরনো মোটর পড়েছিল ধলু মামার বিছানার নিচে, সেটা সারাই করে পানি তোলার ব্যবস্থা করল। এখন দিনরাত 24 ঘন্টা পানি থাকে, পানি তোলার কোনো চিন্তা থাকে না। ধলু মামা নিশ্চিন্ত থাকেন। বাড়ির পাশে দেয়ালের সাথে প্যাসেজে ময়লা জমেছিল, সেটাও পরিষ্কার করে ফেললো একদিন। সামনের উঠানের এক কোণে কিছু ইট ছিল, সেগুলো ভেঙে খোয়া করে প্যাসেজে দিয়ে একটা রাস্তার মতো করে ফেললো বাড়ির পেছন দিকে যাওয়ার জন্য। মনে হলো না সে এই বাড়িতে সাবলেট থাকে, মনে হলো এই বাড়ির কেয়ারটেকার আসলে ধলু মামা না, মোখলেস আলী। মোখলেস আলীকে দায়িত্ব দিয়ে ধলু মামার নিজের ছেলের বাড়িতে বেরিয়ে এলেন দিন 7। এক সকালে একটা বড় গাড়ি করে একজন ভদ্রলোক এলেন আমাদের বাড়িতে। তিনি এসে সেজুতি আপুকে খুঁজলেন। সেজুতি আপা আসার আগেই বড় মামার সাথে তার কথা বলতে হলো। তিনি জানালেন তাকে সেজুতি আপার মা পাঠিয়েছে। আপাকে এক নজর দেখতে চান, তিনি খুবই অসুস্থ। সেজুতি আপুর মা আমাদের বড় মামি শুনছিলেন ঢাকায় থাকে। ভদ্রলোক আপাকে কয়েকবার বলার চেষ্টা করেও ব্যর্থ হলেন। বড় মামাও বললেন, তুমি ইচ্ছা করলে যাইতে পারো, তোমার খুশি, আমি বাধা দিতেছি না। আমি ভেবেছিলাম সেজুতি আপা যাবে, তবে আপা রাজি হলো না। অপরিচিত কোনো জায়গায় সে যাবে না। ছবি এসেছে প্রায় 2 মাস হয়ে গেছে। তার মেডিকেল ভর্তি পরীক্ষার ডেট দিয়েছে, তবে তাকে পড়াশোনা করতে দেখি না খুব একটা। 2 মাসে সে বেশ চালু হয়েছে। একদিন দুটো শার্ট আর একটা প্যান্ট কিনে এনে আমাকে দেখিয়েছে, জুতাও কিনেছে দেখলাম। আগে একটা বোকা বোকা চেহারা ছিল, সেলুন থেকে চুলদারি সব সাইজ করে চেহারা ভালো করে ফেলেছে। কোচিংয়ের ভাইয়া তাকে একটা ফোন দিয়েছে, যখন তখন কাজে লাগলে যেন যোগাযোগ করতে পারে। এখন আমাদের বাড়িতে সে শুধু ঘুমাতেই আসে, বেশিরভাগ দিন রাতে খায়ও না। আমাকে একদিন বলল, আপা আমার পরীক্ষা শুক্রবার, 9টার মধ্যে হলে ঢোকা লাগবে। আমি বললাম, ভালো তো, যাও পরীক্ষা দিয়ে এসো। আপনি যাবেন আমার সাথে? পরীক্ষা কোথায়? সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে। ও কাছেই তো। বাড়িতে জানিয়েছ? কাকে জানাবো? তোমার আব্বাকে। সে বেশি পড়াশোনা জানা লোক না, এইসব বুঝবে না, না জানাই ভালো। ও আচ্ছা, তোমার মা? ছবি কোনো উত্তর দিল না। শুক্রবারে আমি গেলাম ছবির সাথে। কত কত মানুষ যে পরীক্ষা দিতে এসেছে তার কোনো হিসাব নেই। দেখেছো কত মানুষ? তোমার প্রিপারেশন কেমন? বেশি ভালো না। আচ্ছা সমস্যা নাই, এরপরে ঢাকা ভার্সিটির ফর্ম তোলো। আচ্ছা। ছবি পরীক্ষা দিতে ঢুকলো।
আমি বসে থাকলাম রাস্তার পাশে পরীক্ষা শেষ না হওয়া অবধি। ছবি পরীক্ষা দিয়ে বের হয়ে আমাকে খুঁজে বের করলো। কেমন হলো পরীক্ষা জিজ্ঞেস করতেই মুচকি হেসে বলল, ভালোই। ভালোই? ভালো না? মনে হয় ভালো হয়েছে। আমাদের কোচিংয়ের এমসিকিউ গোল্ল ভরতে দেয় না, ঠিক দিতে হয়। ঠিকের নিচে আমার কোনটা ঠিক দিল, কেন দিল সেটা এক লাইনে লিখতে হয়। আমার কাজ ছিল স্ক্রিপ্টগুলো চেক করা। এই 1.5-2 মাসের স্ক্রিপ্ট চেক করতে করতে আমার সমস্ত বই মুখস্থ হয়ে গেছে। যা আসছে সবই পারছি। বলো কি, তাইলে তো তুমি চান্স পেয়ে যাবে। চান্স পাওয়া না পাওয়া আসলে কপাল আপা। আপনি আমার জন্য অনেক করেছেন। আমি সারা জীবন আপনার কাছে ঋণী থাকব। আজকে বিকালে আমি বাড়ি চলে যাব। ঢাকা ভার্সিটিতে পরীক্ষা দিতে চাও না? ছবি কিছু না বলে হাঁটতে শুরু করলো। শেষ দুপুরের দিকে সেঞ্জুতি আপার ডেট টেনে তুলল। এই নিঝু, ওর তো। কেন আপা? চল এক জায়গায় যাব। কোথায়? আমার বাপের বউকে দেখে আসি। এভাবে বলছো কেন? তাহলে কিভাবে বলবো? তাই তো, কীভাবেই বা বলবে? এত ছোট অবস্থায় তোমাকে মেয়েটাকে রেখে চলে গেছেন মামি। মামি ভর্তি আছে পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে। আমরা বাসা থেকে বের হয়ে থানার সামনে হেঁটে গেলাম। আপা সিএনজি খুঁজছিল না। হঠাৎই একটা গাড়ি এসে থামল। আবুল হাসান সাহেব ড্রাইভিং করছেন। আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম, উনি কি ড্রাইভার নাকি পার্ট টাইম উবার চালান? আরে গাধা, গাড়িটা ওর। আপা হাসলো হাসান সাহেবকে দেখে। আচ্ছা আপা, পরে জিজ্ঞেস করিস, এখন চল। আপা থামিয়ে দিল আমাকে। আমরা গাড়িতে উঠে বসলাম। হাসপাতালে আমাদের বেশি সমস্যা পোহাতে হলো না। সেদিনকার লোকটি আপাকে দেখে চিনতে পারলেন এবং আপাকে ভেতরে নিয়ে গেলেন। আপা বেশিক্ষণ থাকলো না, 10 মিনিটের মধ্যে বের হয়ে এলো। সেই লোকটি বললেন, আবার এসো মা, তোমার যখন খুশি মায়ের কাছে এসো। আপা উত্তর দিল না। আমরা আবার হাসান সাহেবের গাড়িতে উঠে বসলাম। তবে বাসায় গেলাম না। পান্থপথ থেকে বের হয়ে ভূতের গলির অলিগলির ভেতরে একটা বাড়ির ভেতরে এসে ঢুকলাম। আপা ডাকলো, আয়, এটা আমাদের বাসা। আমার চমকানোর হয়তো আরও অনেক বাকি ছিল। লিফটে করে যে ফ্ল্যাটে আমরা গেলাম, সেখানে একজন বয়স্ক মহিলা দরজা খুলে দিলেন। 3 বছরের একটি বাচ্চা মেয়ে দৌড়ে এসে আপাকে জড়িয়ে ধরল। মাম্মাম এসেছে, মাম্মাম। ছোট বাচ্চাটাকে সে যদি আপা কোলে নিয়ে আদর করলো। আপার কাঁধে হাত রেখে বললাম, বিয়ে করেছ? না, বিয়ে করব বলেই হাসানকে আগে বাড়িতে নিলাম। ওকে বলেছিলাম, তোমার মতো আমি এত সাজানো গোছানো পরিবেশে বড় হইনি, আগে দেখে এসো। সেটা তো প্রস্তাব দিলেই জানতে পারতো। পুরোটা পারতো না। আমি আরশিয়াকে খুব ভালোবাসি, ওর কাছে চলে আসতে চাই। কিন্তু হাসানের বাচ্চা আছে জানলে আব্বা কি বিয়ে দিতে চাইবে? সহজ বিষয়টা জটিল করে ফেলেছ আপা। হাসান সাহেব একটু হাসার চেষ্টা করে বললেন, নিঝুম অনেক ম্যাচিউর, তোমার মতো ছেলে মানুষই করে না। হাসান সাহেব আর আপার বয়সের পার্থক্য 14-15 বছর হতে পারে। অনেক কিছু জানা হয়ে গেল আজ। এক ছুটির দিনে আরশিয়াকে নিয়ে চুল কাটাতে পার্লারে গিয়েছিলেন হাসান সাহেব। সে যদি আপা তার কোনো বান্ধবীর সাথে গিয়ে অপেক্ষা করছিল ওয়েটিং রুমে। আরশিয়া কিছুতেই পার্লারের মেয়েটার কাছে সাথে যাবে না। হাসান সাহেব অসহায় বোধ করলেন। সে যদি আপা বললেন মায়ের সাথে পাঠাতেন। হাসান সাহেব ঈষৎ হেসে বললেন, ওর মা নেই। সে যদি আপা তখন আরশিয়াকে কোলে নিয়ে ভিতরে গেল। ওর চুল কেটে নিয়ে বের হলো যখন আরশিয়া আর বাবার কোলে যাবে না। আপাকে যেতে হলো হাসান সাহেবের বাসায়। আরশিয়া খেয়ে ঘুমিয়ে পড়া অবধি অপেক্ষা করতে হলো। হাসান সাহেব আপাকে পৌঁছে দিয়ে গেলেন সেদিন। মাঝে মাঝে আপা আরশিয়াকে দেখতে যেত আর এইভাবেই দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো। আরও জানতে পারলাম আরশিয়ার মা আরশিয়াকে রেখে চলে গেছে নিজের প্রেমিকের সাথে। বাসায় ফিরলাম হাসান সাহেবের সাথে। আরও কিছুদিন পরে বাবার কাছে প্রস্তাব দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে ওরা। বাড়িতে শুধু আমিই জানলাম। রাতে আপাকে বললাম, আপা আমার মনে হয় তুই হাসান সাহেবকে ভালোবাসিস না। মামি তোকে ফেলে চলে গেছেন আর আরশিয়াকে ফেলে চলে গেছে ওর মা। তুই একটা চক্রে ঘুরপাক খাচ্ছিস। বিয়ে করার আগে নিজেকে প্রশ্ন করে নিস। আপা কিছু বলল না উত্তরে।
একটা নিঃশ্বাস ফেলল। হয়তো আমি সত্য না, অথবা আমিই সত্য, কে জানে কোনটা মিথ্যা। রাত বাড়ছে। মোখলেস আলী আর রাতেও আমাদের সাথে খেয়েছে। সাবলেট আন্টি অফিস ট্যুরে গাজীপুরে গিয়েছে, ফিরতে রাত হবে। সে আমাদের সাথে বসে খাচ্ছে, এটাই এখন স্বাভাবিক বিষয় হয়ে গেছে। মা বা নানিবু তার জন্য তরকারি বাটিতে রেখে দেয়। ছবির চলে যাওয়ার কথা ছিল, কিন্তু সে যায়নি, রাত করে ফিরেছে। খাবার টেবিলে তাকে দেখা গেল। ছবি, ধলু মামা, মোখলেস আলী একত্রে খায়। খাওয়া শেষে ছবি আবুল হাসান সাহেবের খাবার নিয়ে দিয়ে আসে। সে রাতে সাবলেট আন্টি বাসায় ফিরল না। মোখলেস আলী গভীর রাত অবধি গেটের সামনে চেয়ারে বসে রইল। সকালে আপা আমাকে ডেকে তুলল। এ নিঝু, ওর তো। কেন আপা? দেখ এই নিউজটা, এটা সাবলেট আন্টি না? জাতীয় দৈনিকের ফেসবুক পেজে খবর আপডেট। রাজধানীর একটি আবাসিক হোটেল থেকে মাদকসহ ভ্রাম্যমাণ দেহ ব্যবসায়ী আটক। রোজিনা আন্টির চোখ মুখ ঢাকা হলেও তাকে চিনতে অসুবিধা হচ্ছে না। মোখলেস আলীকে আমরা দুই বোন সাবলেট আন্টির ঘটনা জানালাম না, কারণ এটা বলার মতো কোনো ঘটনা না। মোখলেস আলীর কাছে একটা ফোন এলো আন্টির অফিস থেকে। সম্ভবত এটা মিথ্যা কথা। ফোন এসেছে থানা থেকে সম্ভবত। মোখলেস আলী গেল সেখানে খুঁজতে, তবে আন্টিকে আনা গেল না। আবুল হাসান সাহেব মোখলেস আলীর সাথে গেলেন, তবে বিশেষ কাজ হলো না। এই দেশে সাধারণ মানুষের মামলা মোকদ্দমার হুমকি হয় সাংঘাতিক। মাদক মামলা থেকে রেহাই পাওয়া খুব একটা সহজ বিষয় না। আন্টিকে কোর্টে চালান করা হয়েছে, সেখান থেকে কারাগারে নিয়ে যাবে। ভালো উকিলের খরচ চালানো মোখলেস আলীর সামর্থ্যের বাইরে। এসব বিষয় চুপচাপে বাসায় ঘুরতে লাগলো, আর আমরা ভাব করলাম আমরা কিছুই জানি না। এই বিপদের মধ্যে একটা সুখবর হলো, ছবি মেডিকেলে চান্স পেয়েছে। সে 4th হয়েছে, ছেলেদের মধ্যে 2nd। এই খবর বাসায় আসার পরে সবচাইতে খুশি হলো ময়না খালা। সে বারবার বলতে লাগলো, পোলাটা মায়ের মতো খাইটটা না, ব্রেন ভালো। একটু পড়ালেখা করলো না, সে নাকি মেডিকেলে চান্স পাইল। কয়েকটা কোচিং সেন্টার থেকে ছবির খোঁজে বাসায় এলো। ছবি তাদের কাছে কোচিং করেছে। এটা ছবিকে বলতে হবে, তাদের সাথে ছবি তুলতে হবে। ছবির জন্য তারা খাম নিয়ে এসেছে। খামে কি আছে আমরা দেখার ইচ্ছা ছিল, কিন্তু ছবি রাজি হলো না। সে তার কোচিংয়ের ভাইয়া ছাড়া কারো কাছে পড়েছে এটা বলতে রাজি হলো না। ছবির এই সাফল্যে বড় মামাও খুশি হলেন। ধলু মামা বাজারে গেল, বাজার থেকে গরুর মাংস নিয়ে এলো। ব্যাপক উৎসাহ, বাড়িতে গরুর মাংস আর খিচুড়ি পাক হলো। ছবি লজ্জা পেল মনে হয়। এক ফাঁকে এসে আমাকে বলে গেল, আপা আপনি না থাকলে আমি তো কিছুই পারতাম না। আমি হেসে বললাম, পারতে, তুমি তো সবই পেরেছিলে। প্রথম দিন যে ভাইয়ার টেস্ট নিল, আমি তো দেখেছিলাম। আপনি আমার ছোট না হলে আপনাকে একটা সালাম করতাম। এই সেরেছে, থাক, এত আদিখ্যাতা দেখাতে এসো না আবার। সত্যি বলতে ছবি যে আমার চাইতে বড়, এই বিষয়টা আমার মনেই ছিল না। খুবই হাস্যকর বিষয়। সে যদি আপা আমাকে জিজ্ঞেস করলো, তোর সাথে ওর এত ফিসফাস কি? ওকে তো দেখলাম পরীক্ষা দিতেও নিয়ে গেলি। আমি একটু রহস্য করে বললাম শুধু, থাকুক আপা একটু চিন্তাই। মোখলেস আলীকে চিন্তিত দেখায় না, তবে তার চুল থেকে পেকে গেল কয়েকদিনে। একদিন সকালে সে বড় মামার কাছে গিয়ে বলল, সে বাড়ি যেতে চায়। অনেক দিন তো হলো, রোজিনা নাই, ভাড়াও দিতে পারবে না। বড় মামা তাকে বললেন, ভাড়া দিতে হবে না, সে যেন রোজিনা আন্টিকে না ছাড়িয়ে কোথাও না যায়। মোখলেস আলী এই বাড়ির সদস্য হয়ে থাকতে শুরু করলো। দিনগুলো কেটে যাচ্ছিল নিরিবিলি। আবুল হাসানের সাহেবের মা একদিন এলেন আর মেয়েকে নিয়ে। সারাদিন থাকলেন আমাদের বাড়িতে। বিকেলে যাওয়ার সময়ে বড় মামাকে বিয়ের প্রস্তাব দিলেন। খুব আশ্চর্য বিষয় হলো, বড় মামা কোনো উচ্চবাক্য করলেন না, রাজি হলেন সহজেই। তার পরের শুক্রবারে সেজুতি আপার সাথে আবুল হাসান সাহেবের বিয়ে হলো। বিয়ের পরে আপা আর হাসান সাহেব, সরি সাহেব বলছি কেন, ওনাকে এখন দুলাভাই বলতে হবে। দুলাভাই আর আমার ডাকতে ইচ্ছে করে না, হাসান ভাই বলা যাক বরং। তো যা বলছিলাম,
আপা আর হাসান ভাই চলে গেল তাদের ফ্ল্যাটে। আমি, ছবি, ধলু মামা, মোখলেস আলী আমরা গিয়ে আপা আর হাসান সাহেবকে পৌঁছে দিয়ে এলাম। আপা চলে যাওয়ার পরে আমি কিছুটা একা হয়ে গেলাম। যদিও আপার সাথে আমার অনেক বেশি কথা হতো না, তবু রাত বিরেতে একা থাকতে হতো না। হাসান সাহেব চলে যাওয়ার পরে ছবি চিলেকোঠায় থাকতে শুরু করলো। তার ক্লাস শুরু হলে হলে চলে যাবে, তার আগ অবধি এখানে থাকবে। ধলু মামার ছেলে এসেছিল, সে চাচ্ছে মামা তার সাথে গিয়ে থাকুক। এখানে আর কতদিন, কম তো বয়স হয়নি, এবারে আরাম করুক। ধলু মামা যেতে রাজি হলো, প্রতি মাসে সে এসে দেখে যাবে। আর মোখলেস আলী তো রইলই বাড়ির দেখাশোনা করার জন্য। ধলু মামা চলে গেল ছেলের সাথে। এখন নিচতলায় থাকে মোখলেস আলী। ধলু মামার কাজগুলো সে করে। চিলেকোঠায় থাকে ছবি। বাড়ি ভাড়া থেকে আয় ইনকাম বন্ধ হয়ে গেছে, আমাকে কোচিং ছেড়ে দিতে হলো। একদিন দুপুরে বাড়িতেই ছিলাম। ছবি সাধারণত দুপুরে থাকে না। কোথা থেকে এসে আমাকে জিজ্ঞেস করলো, আপা কোচিংয়ে যাচ্ছেন না? না, কেন? এমনি, এজাজ ভাইয়ের সাথে দেখা হলো, তার কাছে শুনলাম। আপাতত আর যাব না। আচ্ছা, কিছু একটা বলতে গিয়ে থেমে গেল ছবি। মাস কেটে গেল আরেকটা। একদিন সকালে দেখি যে ভদ্রলোক সেজুতি আপুকে খুঁজতে এসেছিলেন উনি এসেছেন। তার কাছ থেকে জানতে পারলাম সেজুতি আপার মা আমাদের বড় মামি মারা গেছেন। উনি আপার জন্য 6 লাখ টাকা আর কিছু গয়না রেখে গেছেন। আপা তো নিজের বাসায় আছে এখন, আপাকে পেলেন না, তাই মামার সাথে কথা বলেছেন। বড় মামা বললেন সে যদি মায়ের টাকা নেবে কিনা সেটা তার বিষয়, আমি তাকে জানাতে পারি, জোর করতে পারি না। আপাকে ফোন করা হলো। লাউড স্পিকারে দিয়ে মামা তাকে জানালেন, তোমার মা কিছু টাকা রেখেছেন, তুমি কি নিতে চাও? আমি মোটামুটি শতভাগ নিশ্চিত আপা টাকা নেবে না, কিন্তু আমাকে অবাক করে দিয়ে আপা বলল সে টাকা নিতে চায়, মায়ের স্মৃতি গহনাও। ভদ্রলোক ভালো মানুষ, উনি আপাকে দেখা করে সব বুঝে নিতে বললেন। সে যদি আপা গেল এবং টাকা গয়না নিয়ে বাড়িতে চলে এলো। টাকাগুলো বড় মামাকে দিয়ে বলল, আপাতত কয়েক মাস এই টাকায় চলতে পারবে। আর গয়নাগুলো দিল আমাকে। নিঝু, এই গয়না তুই রাখ, তোর তো বিয়ে হবে নাকি? আমার তো মায়ের সাথে কোনো স্মৃতি নেই, স্মৃতিচিহ্ন রেখে কী করবে? তুমি এজন্য টাকার গয়না নিয়েছ? আপা বলল, আমি না নিলে অন্য কেউ ভোগ করত, আমাকে দিয়েছে, আমি নিয়েছি। না নিয়ে ইগো দেখানোর কিছু নেই। না চাইতেই আমি স্বামী, সংসার, সন্তান, সচ্ছলতা সব পেয়েছি, আমার আর কোনো দুঃখ নেই। আপার গয়না আমি নিলাম, ভালোবাসা ফেরাতে নেই, কিন্তু এই গয়না আমার কাছে অর্থনৈতিকভাবে মূল্যহীন। রাতে খাবার টেবিলে বড় মামা বললেন, নিঝুম, আবার কোচিং শুরু কর, পরীক্ষার তো বেশি বাকি নেই। আমি রাজি হলাম, তবে পরীক্ষা দিতে ইচ্ছে করছে না, তাই আর কোচিংয়ে গেলাম না। কোচিংয়ের সময়টাতে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি শুরু করলাম। ছবির মেডিকেলে ভর্তি সহ আনুষঙ্গিক বেশ কিছু টাকা লাগবে। ছবির বাবা তাকে রেখে গেছে তো গেছে, আর একবারও আসেনি, ছবিও বাড়ি যায়নি, সেখানে টাকা দেওয়ার তো প্রশ্নই আসে না। তবে ছবিকে ভর্তি করে দিলেন বড় মামা। সেজুতি আপুর দেওয়া টাকা থেকে ছবি ভর্তি হলো। একসময় তার ক্লাসও শুরু হলো। আমাদের বাড়ি থেকে সে হলে চলে গেল। আমার পরীক্ষাও শেষ হয়ে গেল এক সময়। ভালো নাই করতে পারি, তবে ফেল করব না। শেষ মুহূর্তে বই খাতা ঘেঁটে পরীক্ষায় বসলাম। পরীক্ষা শেষ হওয়ার পরে অফুরন্ত অবসর পাওয়া গেল। সারাদিন বাসায়ই থাকি। ভর্তি কোচিং না করে টুকটাক ফ্রিল্যান্সিং শেখার চেষ্টা করছি। পড়াশোনা না করলেও যাতে কিছু করে চলা যায়, তবে ঠিক পারফেক্টলি কোনো ইনকাম করতে পারছিলাম না। ছবি কোচিংয়ের ভাইয়াদের কাছ থেকে সংগ্রহ করে এক গাদা শীট দিয়ে গেছে, খাটের নিচে ঢুকিয়ে রেখেছি। আমাদের বাড়িওয়ালা ফোন করেছিল। গত কয়েক মাসে কোনো ভাড়া জমা হয়নি ব্যাংকে। ধলু মামাও চলে গেছে, তাই আমাদের উপরে বোধহয় আর ভরসা করতে পারছে না। মামার মুখ শুকনো হয়ে গেছে এই ফোন আসার পরে। কাউকে কিছু না বলে একা একা সারাক্ষণ চিন্তা করছেন। এক সকালে একজন লোক এলো আমাদের বাড়িতে। চেহারার এক পাশ ঝলসে গেছে, মনে হয় কেউ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিয়েছে। এরকম লোক আমাদের বাড়িতে কারো পরিচিত হতে পারে ঠিক জানি না।
লোকটি নিচে বসে আছে। সে আসার থেকে বাড়ির পরিবেশ কেমন পাল্টে গেল। বড় মামা লোকটিকে চলে যেতে বলছেন। লোকটি কিছু বিষয় নিয়ে তর্ক করার চেষ্টা করছে। আমি নিচে নামবো ভাবছিলাম, কিন্তু রুমের ছিটকিনিটা বাইরে থেকে কেউ বন্ধ করে রেখেছে। জোরে কয়েকবার মাকে ডাকলাম, ময়না খালাকেও ডাকলাম, কিন্তু কাজ হলো না। এত ডাকাডাকি না করে ঘুমিয়ে পড়লাম। আজ কোথাও যাব না, সারা দিন ঘুমাবো। আমার ঘুম ভাঙল সন্ধ্যায়। মা এসে বসেছে আমার পাশে। নিঝুম ওঠ। উঠে বসলাম চোখ ঢোলে। কিছু হয়েছে মা? মা কিছু বলল না। কি বলবে বলো? তোর পড়াশোনার কি খবর? খবর ভালোই। বাড়িওয়ালা ফোন করেছিল, আমাদের বাড়িটা ছেড়ে দিতে হবে, ডেভেলপারকে দিয়ে দিবে কয়েক মাস পরে। ও আচ্ছা। গত কয়েক মাস আমাদের ভাড়াও পাইনি, সেটা অবশ্য দিতে বলেনি। তবে এটা বলতে মা আসেনি, আরও কিছু বলতে চাই। কিছু বলবে মা? আজ যে লোকটা এসেছিল, তোর সাথে কথা বলতে চাইলে কথা বলবি না, খুব খারাপ লোক। ঠিক আছে মা, তুই উঠে ফ্রেশ হয়ে নে, আমি কিছু খেতে দিচ্ছি। আচ্ছা। আমাকে খাবার দেওয়ার কথা বলে মা চলে যেতে যেতে পা ফসকে সিঁড়ি থেকে পড়ে গেল। অন্যমনস্ক হয়ে হাঁটছিল মনে হয়। আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি মা অজ্ঞান হয়ে গেছে। আমি চিৎকার করে মামা আর নানিবুকে ডাকলাম। মা সেন্স হারিয়েছে। বড় মামা মোখলেস আলী মাকে নিয়ে সেন্ট্রাল হাসপাতালে গেল। নানিবুকে নিয়ে গেলাম আমি। মায়ের কি হয়েছে ডাক্তার কিছু বললেন না, তবে তাকে নিবিড় পর্যবেক্ষণ রাখা হলো। সব কিছু এত দ্রুত ঘটে গেল কেউ কিছু বোঝার আগেই। বড় মামা আমার পাশে এসে দাঁড়ালেন। চিন্তা করিস না নিজু, সব ঠিক হয়ে যাবে, সকালে মাকে নিয়ে যাব আমরা। আমি শান্ত স্বরে বললাম, আমি চিন্তা করছি না মামা। রাত বাড়ছে, নানিবুর শরীর ভালো না, দুর্বল হয়ে পড়েছে। তাকে রেখে আসতে বড় মামা বাড়িতে চলে গেলেন। আমি দাঁড়িয়েছিলাম একাকী। কিছুক্ষণ পরে আমার ছবি এসে আমার পাশে দাঁড়ানো নিঃশব্দে। আমি একটু হাসার চেষ্টা করে জিজ্ঞেস করলাম, কখন এসেছ? এই তো, বসো। ছবি আমার পাশে বসলো। কি হয়েছিল জানো? না। আজ একটা লোক এসেছিল, সম্ভবত এই লোকের সাথে মা পালিয়ে গিয়েছিলেন। ও আচ্ছা, এটাই শেষ কথা না? আরও আছে। ছবি জানতে চাইল কিছু, বুঝতে পারছি না, তবে আমার বলতে ইচ্ছে করছে। তুমি ভাবছো এই লোক আমার বাবা, তাই তো? সেটা ঠিক না। এই লোকটি মাকে নিয়ে গিয়ে একটা ঘরে আটকে রেখেছিল। সেখানে দিনের পর দিন অনেক পুরুষকে পাঠিয়েছে। আমার বাবা কে সেটা মা জানে না। এই সত্য আমি জেনে যাব সেটা ভেবে মা অসুস্থ হয়ে পড়েছে। সে যদি আপুর মা, মানে আমাদের বড় মামিকে ফিরিয়ে নিয়ে গিয়েছিল। মায়ের এসব কথা জানাজানি হওয়ার পরে, এইসব কথায় আমি আর সে যদি আপা দুজনেই জানি। আশেপাশের লোকজন কানাকানি করতো, বড় মামা তাই সবাইকে নিয়ে মেহেন্দিগঞ্জ থেকে ঢাকায় চলে এসেছিলেন। ছবি কোনো কথা বলল না আর। মায়ের কি দোষ ছিল বলো তো? ছবি একটা অমানুষকে বিশ্বাস করেছিল, এটাই। একজন নার্স এসে ডাকছেন, আইসিইউ নম্বর 7। কে আছেন? স্যারের সাথে দেখা করুন, পেশেন্টের অবস্থা ভালো না। ছবি এটা মায়ের বেড নম্বর। আমি যাব না, তুমি যাও। একটা নিঝুমপুর ছেড়ে মা অন্য এক অচিনপুরে চলে যাচ্ছে। ছবি আমার একটা হাত ধরল। আমি কাঁদছি না, কাঁদার মতো কিছু হয়নি, আমি কখনো কাঁদব না। বন্ধুরা, আজকের গল্পের নাম নিঝুমপুর, লিখেছেন শাহজাহান আলম। বন্ধুরা, গল্পটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এতক্ষণ যারা গল্পটি শুনছিলেন তাকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।